আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিলেটে মাজার জিয়ারত করে গভীর রাতেই নির্বাচনী প্রচারণায় তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে আজ শুরু বিএনপির আনুষ্ঠানিক প্রচার, নির্বাচনী থিম সং উদ্বোধন। রাজধানীর থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াত এনসিপি। পোস্টাল ব্যালটে চলছে প্রবাসীদের ভোটের কার্যক্রম, শেষ করতে হবে 25 জানুয়ারির মধ্যে। নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা করলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি ইসির, আচরণবিধি মেনে চলার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে। 1,60,000 টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা, সর্বনিম্ন ধাপে 20,000। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে 2 গ্রুপের আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা। র্যাব সদস্য নিহত হওয়ার পর থেকেই আত্মগোপনে চক্রের সবাই। সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার পক্ষে গভর্নর। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারির তাগিদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 2 ওলির মাজার জিয়ারত শেষে গভীর রাতে নিজের শ্বশুরবাড়ি থেকেই ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করতে শ্বশুরবাড়ি এলাকার মানুষসহ সারা দেশের মানুষের কাছে দোয়া চান তিনি। সে সাথে ক্ষমতায় গেলে খাল খনন এবং কৃষি ও কৃষক বান্ধব সরকার গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ঘড়ির কাঁটায় রাত যখন প্রায় 1টা ছুঁই ছুঁই, ঠিক সেই সময়ই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় শ্বশুরবাড়িতে পৌঁছান তারেক রহমান, সাথে স্ত্রী জোবাইদা রহমান। পৌঁছেই সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের জন্য বিএনপি আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এরপরই মাইক্রোফোন হাতে নির্বাচনী আচরণবিধি মেনে রাত 1টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা দেন তিনি। এ সময় তিনি সিলেটের মেয়ে জুবাইদা রহমানের প্রতি সম্মান রেখে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্বশুরবাড়ি এলাকার লোকজনকে আহ্বান জানান। বক্তব্যে ক্ষমতায় গেলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর 23 জানুয়ারি সকাল থেকে শুরু করবেন নির্বাচনী সফর। এদিকে 3 নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি। সকাল 10:30টায় 3 কিংবদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিনব্যাপী অনুষ্ঠান চলবে, তবে বেলা আড়াইটার সময় ঢাকা 15তে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি। এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা, নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে। গতকাল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বাধা উঠল ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায়। আজ থেকে আনুষ্ঠানিক গণসংযোগে নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পেয়ে এরই মধ্যে এলাকায় অবস্থান করছেন অনেকে, নেতাকর্মীদের নিয়ে ঠিক করছেন কর্মপরিকল্পনা।
প্রতীক বরাদ্দ নিয়ে বুধবার দিনভর কর্মব্যস্ততা ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। অবশ্য অনেকে প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলছেন ভোটাররা তাদেরকেই জয়ী করবেন। সকাল ৯টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক, তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট ২০টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন ইহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা ঢাকা ১৫ আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। কোন প্রার্থী নির্বাচন কলঙ্কিত করার চেষ্টা করলে তার প্রার্থিতা বাতিলের মানসিক প্রস্তুতি রয়েছে কমিশনের, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিজ কার্যালয়ে জানান, সামাজিক মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অপতথ্য ছড়ানো হলে তা প্রতিহত করবে ইসি। বিদেশ থেকেও কোনো বাংলাদেশি নাগরিক অপতথ্য ছড়ালে তার এনআইডি ব্লক সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় কথা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রার্থীদের আচরণবিধি মানার তাগিদ দেন তারাও। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভার। অংশ নেন প্রার্থী, নির্বাচন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সভা ও পথসভার মতো আয়োজনের জন্য প্রার্থীকে আগে আবেদন করতে হবে, সেই আবেদন অনুযায়ী মিলবে অনুমতি। এ সময় সেনা সদস্যরা প্রার্থীদের ভোটের প্রচারে সহনশীল হওয়ার আহ্বান জানান। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন। ঢাকা ১৩ আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ছাড় দিব না, অতীতেও আমি ব্যক্তিগতভাবে দেই নাই। এবং আপনারা মিছিল নিয়ে যাবেন, পাশ দিয়ে যাওয়ার সময় একজন মিছিলে কটূক্তি করেন, এটা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন। সরকারি চাকরির ২০টি গ্রেডে দেয়া হচ্ছে বেতন বাড়ানোর প্রস্তাব। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন প্রস্তাব করা হয়েছে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ সচিব পর্যায়ে অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন হবে ১,৬০,০০০ টাকা। এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে বেতন বৃদ্ধি পাবে ১০০ থেকে ১৪৭%। তবে কার্যকর করা নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। পে কমিশন গঠন করে সবশেষ ২০১৫ সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন, তারপর কেটে গেছে প্রায় ১০ বছর। পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। প্রায় ৬ মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল জাকির আহমেদ খান কমিশন। রাষ্ট্রীয় মালিকানায় দুটি ব্যাংক রেখে বাকিগুলো মার্জের জন্য সরকারকে প্রস্তাবনা দিয়েছে গভর্নর। তার মতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি শাখাও কমিয়ে আনা দরকার। বলেন, অর্থনীতি বিবেচনায় ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ বিষয়ক লোকবক্তৃতায় এসব কথা বলেন গভর্নর। সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। পতিত শেখ হাসিনার শাসন আমলে ব্যাংকিং খাতে কোনো নীতিমালাই অনুসরণ করা হয়নি। সুশাসনের চরম ঘাটতি দেখা দেয় প্রতিটি পর্যায়ে। দুর্বৃত্তায়ন, অনিয়ম এবং পারিবারিক নিয়ন্ত্রণ নিয়ে লুটপাট চালানো হয় ব্যাংকিং খাতে, আর এসবই হয়েছে রাষ্ট্রীয় মদদে। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকিং খাত নিয়ে আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করে গভর্নর বলেন, বিগত সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে অন্তত ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার বেরিয়ে গেছে। এর বড় একটি অংশ পাচার হয়েছে বলেও জানান তিনি। ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারের মতো আমরা হারিয়েছি এই ব্যাংকিং খাত থেকে। এই দুর্বৃত্তায়ন, কনসেন্ট্রেশন অফ ওনারশিপ অ্যান্ড অ্যাবিউজ অফ বোর্ড অথরিটি, ইরেগুলারিটিস, সবই ইরেগুলার, এবং ৩ লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং খাত থেকে, এবং দেশ থেকেও এটা বেশি বহুলাংশে দেশ থেকে চলেও গেছে এটা।